নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা এই সপ্তাহে উইকলি মার্কেট আপডেট করব। মানে গত সপ্তাহে মার্কেট কি নেচার দেখিয়েছে এবং সামনের সপ্তাহে মার্কেট কি ধরনের নেচার দেখাতে পারে, জিওপলিটিক্স কি ধরনের আছে এবং মার্কেটকে মুভ করার জন্য কি কি নিউজ সামনে এসছে, সবগুলোই আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব এবং এটা অ্যানালাইসিস করবার চেষ্টা করব যে নিফটি 24,000-এ যাবে না ওখান থেকে কারেকশন করবে, সেটাও আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু করার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা কি দেখব যে এই সপ্তাহে বিশেষ করে 8 জুন থেকে 12 জুন আমাদের এই সপ্তাহে মার্কেট কি বলবার চেষ্টা করছে বা এক নজরে এবার দেখে নিই যে কি কি ঘটনা ঘটেছে এই অবস্থাতে। প্রথমে দেখা যাচ্ছে যে আরবিআই কিন্তু অলরেডি 5.24 রেপো রেট অলরেডি হোল্ড করে রেখেছে। এটা একটা ইতিবাচক প্রভাব এবং এর জন্য কিন্তু ব্যাংকিং সেক্টরগুলো, রাইট, নিফটি ব্যাংক বলুন বা প্রাইভেট ব্যাংক সেক্টর বলুন বা আমাদের পিএসইউ ব্যাংক বলুন, অলরেডি কিন্তু এটা বুলিশ নেচার দেখাচ্ছে শুধুমাত্র রেপো রেটটা এখনো হোল্ড করা হয়েছে বলে। এটার জন্য কিন্তু অলরেডি ওখানে চলছে। প্লাস এফআইআই সেলিং করছে, তারা কিন্তু এখনো পর্যন্ত বাইং মোডে আসেনি, তারা কিন্তু কন্টিনিউয়াসলি সেল করছে এবং ডিআইআই কিন্তু অলরেডি কন্টিনিউয়াসলি বাই করছে। যা সেল করছে এফআইআই তার তুলনায় কিন্তু বেশি ডিআইআই বাই করছে। কত বাই করছে সেটা আমরা দেখার চেষ্টা করব। প্লাস ইসরায়েল এবং ইরান একদম যুদ্ধ এখনো পর্যন্ত চলছে এবং তার জন্য কিন্তু আমাদের ক্রুড অয়েলে একটা কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে নিফটি প্রায় 23,700 থেকে প্রায় 23,500 পর্যন্ত নেমে গিয়েছিল, বাট লাস্ট দিন মানে শুক্রবার দিনকে একটা শক্তিশালী রিকভারি দেখা যায় এবং সেখান থেকে কিন্তু একটা প্রাইস উপরের দিকে উঠে যায়। এখানে কি হচ্ছে, এখানে ডিআই কিন্তু ক্রমাগত কেনাকাটার জন্য বাজারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে। এবং গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমি একটা কথাই বলে আসছি, যেভাবে এফআইআই সেল করছে তার তুলনায় ডিআই আমাদের ডোমেস্টিক ইনভেস্টাররা সেই তুলনায় তার থেকে বেশি বাই করছে, সেই জন্য কিন্তু মার্কেট নিচের দিকে নামছে না। ওভারঅল কিন্তু এটা একটা ব্যাপার। যদি আমরা একটু জিও পলিটিক্সে দেখার চেষ্টা করি বা গ্লোবাল যে ম্যাক্রো বা অ্যানালাইসিস করবার চেষ্টা করি, তাহলে আমরা দেখার চেষ্টা করব যে ইসরায়েল এবং ইরানের কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধ চলছে। গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে একটা এখনো উত্তেজনা তৈরি হয়ে আছে এবং এর জন্য পরস্পরকে হামলা এখনো চালাচ্ছে এবং এর জন্য যে ক্রুড অয়েল কিন্তু অলরেডি 90 থেকে 95 ডলারেরও কাছে কিন্তু ওঠানামা করছে এবং মিডল ইস্ট এখনো পর্যন্ত যে শিপিং রুট হিসাবে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এনার্জি যে মার্কেট বা গ্লোবাল যে সাপ্লাই চেনের উপর কিন্তু একটা ভালো রকম চাপ তৈরি হচ্ছে এই যুদ্ধের জন্য। যতক্ষণ না পর্যন্ত এই যুদ্ধটা টোটালি স্টপ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত শান্তি না চুক্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইটা কন্টিনিউ চলবে। ওকে, ইউএসএ ইনফ্লেশন ডেটা একটা বেরোবার চেষ্টা ছিল এই সপ্তাহে, একটা মার্কেটের নজর ছিল এবং গুরুত্বপূর্ণ কেন, কারণ যদি এর ইনফ্লেশন যদি কম হয় সেক্ষেত্রে কি হবে, এফইডি রেট কাটের সম্ভাবনা থাকবে, ডলার দুর্বল হবে এবং এমার্জিং মার্কেটে মানি ফ্লো বাড়বে। এবং যদি বেশি হয়, যদি ইনফ্লেশন যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এফআইআই সেলিং বাড়তে পারে, রিস্ক অ্যাসেসে চাপ পড়তে পারে। এই কারণে সপ্তাহের বেশি মাঝামাঝি ভোলাটিলিটি বৃদ্ধি পেয়েছিল, সপ্তাহের মাঝামাঝি ভোলাটিলিটি বৃদ্ধি পেয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে শুক্রবার দিনে কিন্তু মার্কেট একটা বুল রান দেয় এবং একটা স্ট্রং একটা মুভ দেখিয়ে প্রাইস উপরের দিকে ক্লোজ দেয়। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এই সপ্তাহে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। ইন্ডিয়ান ম্যাক্রো অ্যানালিসিস যদি আমরা করি, ইন্ডিয়ান ম্যাক্রোকে যদি দেখার চেষ্টা করি, আরবিআই কিন্তু অলরেডি 5 জুন অলরেডি রেপো রেটকে অপরিবর্তিত রেখেছে 5.25% এবং আরবিআই ফোরকাস্ট করেছে যে আগামী বছর 2027 সালে জিডিপি গ্রোথ প্রায় 6.6%-এর কাছাকাছি এবং সিপিআই ইনফ্লেশন কিন্তু 5.1%-এর কাছাকাছি যেতে পারে। এটার জন্য কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে বিশেষ করে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে। আর যদি আমরা এফআইআই এবং ডিআইআইকে যদি ডিটেলসে অ্যানালাইসিস করবার চেষ্টা করি, তাহলে আমরা দেখব ইকুইটি সেকশনে যদি আমরা ডেটাকে দেখি, এই সপ্তাহে এই ডেটা অলরেডি 12 তারিখের লাস্ট দিন, যেটা শুক্রবার দিনকে, অলরেডি কিন্তু দেখুন এফআইআই যে পরিমাণ সেল করেছে তার থেকে বেশি বাই করেছে কিন্তু অলরেডি আমাদের ডিআইআই। প্রায় 82.18 কোটি টাকার মতন সেল করেছে এফআইআই, আর সেই তুলনায় ডিআইআই বাই করেছে 5,341.29 কোটি টাকা। এবং যদি লাস্ট দিনের কথা বলছি, যদি সপ্তাহে দেখি, সপ্তাহে দেখুন এত কোটি টাকা মানে 15,315.95 কোটি টাকা অলরেডি এফআইআই সেল করেছে। দেখুন এখানে কি হচ্ছে, এখানে 24,014.47 কোটি টাকার মতন অলরেডি কিন্তু ডিআইআই বাই করেছে। যদি আমরা মাসের হিসাব দেখি, প্রায় 46,430.42 কোটি টাকার মতন সেল করেছে, সেই জায়গায় কিন্তু 57,947
$0.52 কোটি কিন্তু ডিআইআই বাই করেছে, মানে ডিআইআই এখনো পর্যন্ত কিন্তু সাপোর্ট রেখেছে। গুরুত্বপূর্ণ অবজারভেশন কি, এখনো পর্যন্ত কিন্তু ডিআইআইরা এফআইআই এর সেলিংকে অ্যাবজর্ব করছে। এটা কিন্তু লং টার্ম বুল মার্কেটের জন্য একটা ইতিবাচক দিক। মার্কেটকে ধরে রেখেছে কারা, কারা ধরে রেখেছে? ডিআইআই। কারণ ডোমেস্টিক ইনভেস্টাররা কিন্তু মার্কেটকে নামতে দিচ্ছেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে। এই সপ্তাহে যদি গুরুত্বপূর্ণ মার্কেট নিউজকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো আরবিআই রেপো রেট অলরেডি হোল্ড করে আছে, সেজন্য মার্কেটের স্টেবিলিটি দেখা গেছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে। এফআইআই সেলিং কিন্তু কন্টিনিউ করছে, ডিআই কিন্তু বাইং বাজারকে কিন্তু ধরে রেখেছে, যেটা আমরা একটু আগে দেখলাম। ইরান ইসরায়েল টেনশন আছে, তার জন্য ক্রুড অয়েল এবং এনার্জি স্টকে প্রভাব পড়তে পারে। ইন্ডিয়ান জিডিপি গ্রোথ রিমেন স্ট্রং, কারণ 7.7% থেকে 7.8% গ্রোথ অলরেডি একটা শক্তিশালী দিক দেখেছে, যেটা আমরা গত সপ্তাহতেই আলোচনা করেছি। ওকে, এই পার্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। এবার আমরা মার্কেটকে অ্যানালাইসিস করব এবং দেখার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। আমাদের ওয়ার্ল্ড মার্কেটকে দেখবো, তারপরে কমোডিটিস মার্কেটকে দেখবো, ইন্ডিয়ান মার্কেট দেখবো, বাংলাদেশ মার্কেট দেখবো এবং রিভিউ করবো। ওকে, এবার দেখুন, আমরা যদি প্রথমেই দেখি ডাউ জোন্সকে, আমাদের আমেরিকান মার্কেট কি বলবার চেষ্টা করছে। দেখুন, মার্কেট কিন্তু এই সপ্তাহে একটা নিচের দিকের উইক্স তৈরি করেছে এবং কোথা থেকে সাপোর্ট নিচ্ছে? প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স লেভেল, যেটা একটা গুড সাইন, যেটাকে আমরা বলি সিআইপি, সেটাই কিন্তু করেছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে চলে আসি, দেখুন মার্কেট এখানে ব্রেক করেছিল, ব্রেক করার আগে হল্ট করেছে, ব্রেক করেছে, আবার রিটেস্ট করতে আসছে এবং রিটেস্ট দেখুন প্রাইস নিচের দিকে নেমে স্ট্রংলি উপরের দিকে রিকভার করেছে। তার মানে এখানে সিরিয়াসটা ছিল, সেই সেলিংকে বায়ার্সটা কনভার্ট করে বাইং করে প্রাইস উপরের দিকে উঠে গেছে। তার মানে কি স্যার এখান থেকে স্ট্রংলি উপরের দিকে উঠবে? না, যতক্ষণ না পর্যন্ত এই রেঞ্জটাকে ক্রস করছে, যতক্ষণ না পর্যন্ত এই রেজিস্ট্যান্সটাকে না ব্রেক করে উপরের দিকে উঠছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্ট্রং মুভ আমরা পাবো না। এটা হতে পারে যে মার্কেট এই রেঞ্জ আর এই রেঞ্জের মধ্যে খানিকটা সময় এখানে স্পেন্ড করতে পারে, তারপরে এটাকে ব্রেকআউট হতে পারে। যখনই এই লেভেলকে ব্রেকআউট হবে, তখনই কিন্তু স্ট্রং আমরা মুভ পাবো, বিশেষ করে ডাউ জোন্সের ক্ষেত্রে। এটা কিন্তু এখনো পর্যন্ত বুলিশ সাইন আমাদেরকে দেবার চেষ্টা করছে। ন্যাসডাক কিন্তু একটা আমেরিকান ইন্ডেক্স কি বলছে? ন্যাসডাক দেখুন প্রায় স্ট্রং উপরের দিকে উঠেছিল, আগের সপ্তাহে একটা বিশাল রেড ক্যান্ডেল করেছে, এই সপ্তাহেও কিন্তু নিচের দিকে উইক্সযুক্ত ক্যান্ডেল করেছে। বাট ডেলি টাইম ফ্রেমে গেলে আমরা দেখতে পাবো যে এখানে একটা বেয়ারিশ সাইন পাওয়া যাচ্ছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, দেখুন এখানে কিন্তু অলরেডি গত সপ্তাহে আমাদের কি তৈরি করেছিল? একটা বেয়ারিশ লাউড মুভ তৈরি করেছিল, যেটা আমাদেরকে এটা ইন্ডিকেট করে যে মার্কেট কিছুদিনের জন্য সাইড ওয়েজে যেতে পারে, এবং সেটাও কিন্তু ডেলি টাইম ফ্রেমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। দেখুন 20 মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে নেমে সেখানে কিন্তু রেজিস্ট্যান্স নিচ্ছে মার্কেট, কিন্তু এর মধ্যে বিশেষ করে এই রেঞ্জ, এই হাই আর এই লো, মানে এটা রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট লেভেলের মধ্যে প্রাইস কিছু সপ্তাহ এখানে হোল্ড করতে পারে, সেটাই কিন্তু আমাদেরকে বলবার চেষ্টা করছে মার্কেট। মানে মার্কেট বিশেষ করে ন্যাসডাক যে সাইড হচ্ছে যাচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি ক্লিয়ারলি, কিন্তু আমাদেরকে বিয়ারিশ লাউড মুভ গত সপ্তাহ দিয়ে বলেছে এবং সেটাও কিন্তু কন্টিনিউ হচ্ছে। ওকে, এবার যদি আমরা দেখি ড্যাক্স ইন্ডেক্স হচ্ছে আমাদের ইউরোপিয়ান মার্কেটকে রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু অলরেডি সাইডওয়েজ, যদি আপনি দেখেন এখান থেকে মার্কেট নেমেছিল, প্রপার নেমেছে, উঠেছে, সাইডওয়েজ মোমেন্টাম, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে। বাট এটা একটা পজিটিভ ক্যান্ডেল, নিচের দিকে গ্যাপ ডাউন ওপেন হয়ে প্রাইস উপরের দিকে উঠছে, বাট এটা কিন্তু অলরেডি সাইডওয়েজ জোনের মধ্যে আছে আর এসে 60-40 করছে। যদি আমরা ডেলি টাইম ভেবে যাই, সেখানেও দেখুন প্রপার সাইডওয়েজ, উঠছে নামছে, এর মধ্যেই প্রাইস থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত এই রেজিস্ট্যান্স লেভেলকে না ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা স্ট্রং আপ মোমেন্টাম আমরা দেখতে পাবো না ট্যাক্স ইন্ডেক্সের ক্ষেত্রে। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে ইউরোপিয়ান মার্কেট এবং ইউএসএ মার্কেট দুটোই কিন্তু একটা সাইডওয়েজ জোনের মধ্যে যাবার চেষ্টা করছে, এবং অলরেডি ট্যাক্স ইন্ডেক্স কয়েক সপ্তাহ ধরে সাইডওয়েজ আছে, এবং আমেরিকান মার্কেট অলরেডি একটু বুলিশ ছিল, সেখান থেকে সাইডওয়েজে আসবার চিন্তা ভাবনা করছে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এবার যদি আমরা কমোডিটিস মার্কেটকে দেখি, দেখুন কমোডিটিস মার্কেটকে যদি আমরা গোল্ডকে দেখি, গোল্ড কিছু সপ্তাহ ধরে, কিছু মাস ধরে একটা রেঞ্জের মধ্যে ফেঁসে আছে। দেখুন আমি বলেছিলাম যে এর মধ্যেই কিন্তু প্রাইস থাকবে। দেখুন এখান থেকে নামছে, আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠবে, আবার রেজিস্ট্যান্স নিয়ে নামবে, মানে উইকলি টাইম ফ্রেমে আমাকে সাইডওয়েজ মোমেন্টাম দিচ্ছে, ডেলি টাইম ফ্রেমে কিন্তু প্রপারলি একটা সাইডওয়েজ মোমেন্টামে নিদর্শন করছে। এটা এরকমই থাকবে, খুব যে বিশাল নেমে যাবে সেটা না। আর যদি বিশেষ করে নামার সম্ভাবনা থাকতে পারে, ওঠার সম্ভাবনা এই মুহূর্তে নেই। নিচের দিকে নামতে পারে, এটাকে ব্রেক করে নিচের দিকে নামতে পারে, তার সম্ভাবনা থাকতে পারে, বাট ওপরের দিকে ওঠার সম্ভাবনা খুবই কম। গোল্ডের ক্ষেত্রে, সিলভারের ক্ষেত্রে সেম জিনিস। দেখুন সিলভারেও যদি আমরা দেখি, একটা বিশাল বড় রেঞ্জ তৈরি হয়েছিল, এর মধ্যেই কিন্তু প্রাইস ঘোরাফেরা করছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠছে, আবার তো উপর দিকে উঠবে, এখানে রেজিস্ট্যান্স নেবে, এর মধ্যেই ঘোরাফেরা করবে কিছু সপ্তাহ। এবং যদি এই রেঞ্জকে এই জায়গা থেকে ব্রেক করে নিচের দিকে নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু আরও নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে। ডেলি টাইম ফ্রেম কি বলছে? দেখুন ডেলি টাইম ফ্রেমে কিন্তু প্রপারলি একটা সাইডওয়েজ মোমেন্টামকে নিদর্শন করছে। ওকে, যদি আমরা উইকলি টাইম ফ্রেমকে দেখি, দেখুন উইকলি টাইম ফ্রেম এখানে কিন্তু অলরেডি বিয়ারিশ রেনসিভ করছে, যেটা এটা সিগন্যাল দিচ্ছে যে মার্কেট আরও নিচের দিকে নামতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটাও অ্যানালাইসিস করতে পারি, যদি এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে নামে, তাহলে কিন্তু মার্কেট আরও নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে
সিলভারের ক্ষেত্রে তো সিলভার এবং গোল্ড সাইডওয়েজ এবং সাইডওয়েজ থেকে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, উপরের দিকে ওঠার সম্ভাবনা এই মুহূর্তে নেই। ওকে, এবার যদি আমরা ইন্ডিয়ান মার্কেটের দিকে নজর দিই তাহলে আমরা দেখবো নিফটি ফিফটি। ভালো করে লক্ষ্য করে দেখুন নিফটি ফিফটি কি করেছে গত সপ্তাহে। আমাদের কিন্তু এই সপ্তাহে, বিশেষ করে যে সপ্তাহে আমরা দেখছি সেই সপ্তাহে কিন্তু স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছে, উপরের দিকে উঠেছে। বাট যদি আমরা ভালো করে লক্ষ্য করি ডেলি টাইম ফ্রেমে গিয়ে দেখুন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে, রাইট? সেই লেভেলের কাছে গিয়ে প্রাইস ট্রেড করছে। আমাদের হেডলাইন ছিল যে 24,000-এর কাছে যাবে না, সেখান থেকে পুল ব্যাক নেবে। ভালো করে দেখুন এখন অলরেডি আছে 23,622 টাকা। তো 24,000 বা 24,000-কে ক্রস তখনই করবে যখনই এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটাকে ব্রেক করবে। যদি রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট এই 24,000-কে ক্রস করে অলরেডি 24,500 ওর উপর পর্যন্ত এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। যদি মার্কেট এটাকে মানে বিট করে উপরের দিকে ওঠে বা গ্যাপ আপ বা এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটাকে যদি ব্রেক করে উপরের দিকে ওঠে, যদি এটাকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামে সেক্ষেত্রে 23,000 ক্রস করে নিচের দিকেও নামতে পারে এবং এখানে অলরেডি আপনার 22,000-এর কাছাকাছি আসতে পারে। এটাও কিন্তু একটা দেখার সম্ভাবনা আছে যদি এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা যদি রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামে। মানে গত সপ্তাহে যেটা হয়েছিল যে লাস্ট দিনে কিন্তু একটা স্ট্রং একটা মুভ দিয়েছিল এই ক্যান্ডেলটাতে, এবং এই সপ্তাহে যে সামনের সপ্তাহে যদি দেখা যায় এরকম যে যদি এখান থেকে একটা রেড ক্যান্ডেল করে যদি নিচের দিকে নামে সেক্ষেত্রে কিন্তু মার্কেট আরও নিচের দিকে নামতে পারে। যদি রেজিস্ট্যান্স নেয় আর যদি রেজিস্ট্যান্সকে ব্রেক করে যায় গ্রিন ক্যান্ডেল দিয়ে তাহলে কিন্তু মার্কেট একটা স্ট্রং 24,000-কে ক্রস করে উপর দিকে উঠতে পারে। এর ডিফাইন কে করবে এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এটা হচ্ছে অ্যানালাইসিস। বুঝা গেল? এবার যদি আমরা দেখি বিশেষ করে মিড ক্যাপকে দেখি, মিড ক্যাপ কি করছে দেখুন। মিড ক্যাপও কিন্তু অলরেডি একটা সাপোর্ট লেভেলের কাছে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তার মানে এটা নয় যে মার্কেট এখান থেকে স্ট্রং উপর দিকে উঠবে, কারণ এখনো পর্যন্ত সেই লেভেল আসেনি, কারণ এফআইআই কিন্তু এখনো পর্যন্ত সেলিং মুডেই আছে। এটা কি হতে পারে? এটা এই রেজিস্ট্যান্স লেভেল এবং এই সাপোর্ট লেভেলের মধ্যে প্রাইস ঘোরাফেরা করতে পারে। যদি এই লেভেলের মধ্যে ঘোরাফেরা করে তাহলে কিন্তু গুড সাইন, কারণ মার্কেটে কিন্তু ডিআইআই বিশেষ করে ডোমেস্টিক ইনভেস্টাররা কিন্তু এখনো ধরে রাখছে যখনই এফআইআই সেলিং মুড থেকে বাইং মুডে আসবে তখনই কিন্তু স্ট্রং মুভ আমরা উপর দিকে দেখতে পাবো। ওকে, এটা কিন্তু আমাদের এটা অ্যানালাইসিস। যদি এর মধ্যে যদি থাকে এটা গুড সাইন, যদি এর মধ্যে যদি সাইডওয়েজ মুভমেন্ট থাকে, যদি নিচের দিকে নামে তাও যদি এখানে আসে বা এই রেঞ্জের মধ্যে যদি থাকে সেটাও ভালো, বা যত উপরের দিকে সাইডওয়েজ থাকবে তত কিন্তু বেস্ট, যে যখনই এফআইআই আমাদের মানে বাইং মুডে আসবে তখনই কিন্তু স্ট্রং মুভ আমরা দেখতে পাবো, রাইট? স্মল ক্যাপে দেখি, দেখুন স্মল ক্যাপে দেখুন স্ট্রং উপরের দিকে উঠে এখানে কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে আছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ট্রায়াঙ্গেলকে দেখতে পাবো, যেটা আমরা গত সপ্তাহেও আলোচনা করছিলাম। এই ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল বলে? এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, রাইট? দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স লাইন, একটা সাপোর্ট লাইন, যেদিকে ব্রেক করবে সেদিকে কিন্তু উপরের দিকে উঠতে পারে, নিচের দিকে নামতে পারে। বাট এক্ষেত্রে যেহেতু ডিআইআই এখনো পর্যন্ত মানে ডোমেস্টিক ইনভেস্টাররা বাইং করছে, বেশি পরিমাণে বাইং করছে, সেক্ষেত্রে ওপরের দিকে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি ওপরের দিকে ব্রেক আউট হয় তো এই লেভেল পর্যন্ত প্রায় আপনার 9,500 টাকার কাছাকাছি পর্যন্ত এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে যদি এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে। যেহেতু এখনো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে আছে এবং এখনো পর্যন্ত স্ট্রং বেয়ারিশ সাইন আমরা দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে যদি ব্রেক করে কনফার্মেশন দেয়। ওকে, তো এখানে 9,500 পর্যন্ত যেতে পারে। এবার যদি ব্যাংক নিফটিকে দেখি, দেখুন ব্যাংক নিফটি কিন্তু স্ট্রং গ্রিন ক্যান্ডেল করেছে। কেন? কারণ আমি প্রথমেই বলেছিলাম যে রেপো রেট কিন্তু এখনো পর্যন্ত অপরিবর্তিত রেখেছে, তার জন্য কিন্তু ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং স্টকগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। দেখুন স্ট্রংলি এখানে ট্রেন্ড লাইনকে আমরা ড্র করেছিলাম, এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে উপরের দিকে উঠেছে এবং এই রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি যাচ্ছে এবং এখান থেকে স্বাভাবিকভাবে প্রাইস পুলব্যাক নেবে, পুলব্যাক নিয়ে উপরের দিকে উঠবে। তার মানে এটা নয় যে খুব দ্রুততার সঙ্গে উপরের দিকে উঠে চলে যাবে, সেটা না। কিন্তু কারণ কি? কারণ দেখুন যেভাবে মার্কেট নেমেছে উইকলি টাইম ফ্রেমে গত মাস বা তার আগের মাসে যেভাবে নিচের দিকে নেমেছে, সেই নামাটা কিন্তু অলরেডি কিন্তু এটা স্ট্রংলি নেমেছে। তার মানে মার্কেট এর মধ্যে কিছুটা সাইডওয়েজ থাকার সম্ভাবনা বেশি। এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করবে তারপরে ব্রেকআউট হবে। যদি যখনই ব্রেকআউট হবে তখনই কিন্তু স্ট্রং মুভ পাবো আমরা। খুব দ্রুততার সঙ্গে গিয়ে ব্রেকআউট হয়ে গেল আর প্রাইস দ্রুততার সঙ্গে উপর দিকে উঠে গেল, ওইভাবে কিন্তু হয় না। আর ওই যে ব্রেকআউটগুলো সেই ব্রেকআউটগুলো স্টেবিলিটিও পায় না, স্টেবিলিটিও হয় না। তো সেক্ষেত্রে মার্কেট একটা পজিটিভ বুলিশ সাইন দিচ্ছে, নেগেটিভ সাইন দিচ্ছে না, যেহেতু ডিআইআই মানে এফআইআর এর তুলনায় বেশি পরিমাণে বাই করছে, মার্কেটকে ধরে রাখছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো মার্কেট কিন্তু একটা স্টেবিলিটি দেখাচ্ছে বিশেষ করে ব্যাংকিং সেক্টরটা, কারণ এখনো পর্যন্ত আমাদের জিডিপি বেড়ে ভালো রকম বৃদ্ধি পেয়েছে, অলরেডি আমাদের রেপো রেট অলরেডি অপরিবর্তিত হয়েছে, সেই জন্য কিন্তু মার্কেটে একটা বুল সাইন দেখা যাচ্ছে। তার মানে এটা নয় যে খুব স্ট্রং মুভ দেখা যাচ্ছে, একটা সাইডওয়েজ মোমেন্টামের মধ্যেই ব্যাংক নিফটি থাকবে। ওকে, এবার চলুন আমরা দেখার চেষ্টা করি আমাদের বাংলাদেশ মার্কেটকে একটু অ্যানালাইসিস করবার চেষ্টা করি। দেখুন বাংলাদেশ মার্কেট একটা স্ট্রং মুভ কিন্তু এখান থেকে দিয়েছে।
কয়েক সপ্তাহ ধরে এখানে সাইডওয়েজ ছিল, তবে স্ট্রং মুভ দিয়ে। যদি উইকলি টাইম ফ্রেম দেখি, দেখুন এই যে ট্রেন লাইনটা, ওটা উইকলি টাইম ফ্রেমের ট্রেন লাইনটাকে ব্রেক করেছে, বাট এখনো পর্যন্ত উপরে রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করতে পারছে না। যেহেতু রেজিস্ট্যান্সের কাছাকাছি আছে, সেহেতু এখানে একটা উইকস দেখা যাচ্ছে, মানে সেলিং প্রেসার আছে, যেটা ডেলি টাইম ফ্রেমে দেখুন প্রপারলি কিন্তু আপনি বুঝতে পারবেন। তার মানে মার্কেট এখান থেকে নামার সম্ভাবনা আছে, খানিকটা নামতে পারে, রাইট? এখান থেকে খানিকটা নেমে এই জায়গা থেকে পুল ব্যাক নিয়ে উপরের দিকে উঠতে পারে, ওকে, বাট নিচের দিকে নামতে পারে এই সামনের সপ্তাহে, আশা করা যায় নিচের দিকে নামতে পারে, সেটাই কিন্তু আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস বলছে। আর যদি উপরের দিকে ওঠে, সেক্ষেত্রে হয়তো এখান থেকে উঠে এখানে নামার সম্ভাবনা থাকবে, কারণ অলরেডি একটা স্ট্রং সেলিং জায়গাতে আছে, অলরেডি রেজিস্ট্যান্স লেভেল এবং রেজিস্ট্যান্স ট্রেন লাইন, রাইট? কারণ রেজিস্ট্যান্স ট্রেন লাইনটা কিন্তু ডেলি রেজিস্ট্যান্স ট্রেন লাইন না, ডেলি টাইম ফ্রেমের না, ওটা উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেম, মানে হায়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স ট্রেন লাইনের কাছাকাছি ট্রেড করছে, সেখানে কিন্তু ভালো রকম সেলিং প্রেসার আছে, সেখান থেকে খানিকটা পুল ব্যাক নিতে পারে। বাট ওভারঅল কিন্তু বাংলাদেশ মার্কেট কিন্তু স্ট্রং, কারণ অলরেডি ওটা বটম করেছে এবং বটম করে উপরের দিকে উঠবার চেষ্টা করছে। যদি আপনি দেখেন, দেখুন আমি কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছি, স্ট্রংলি সাপোর্ট লেভেল থেকে স্ট্রংলি উপরের দিকে উঠছে, মানে এখানে ভালো রকম বাইং প্রেসার আছে এবং মার্কেট কন্ডিশন বা ওভারঅল জিও পলিটিক্সের জন্য এই জায়গাটা দাঁড়িয়ে আছে। এই জায়গাটা যখনই এই রেজিস্ট্যান্স ট্রেন লাইন এবং এই ট্রেন লাইন বা রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে উঠবে, স্ট্রং কিন্তু মুভ বাংলাদেশ মার্কেট যেতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু এখনো পর্যন্ত বুলিশ সাইন দিচ্ছে। ওকে, যদি একদম বটম লেভেলে আমরা যাওয়ার চেষ্টা করি, একদম ইন্ডিয়ান মার্কেটের জন্য বলছি, একদম যদি রিভিউ করবার চেষ্টা করি, বর্তমানে কিন্তু স্ট্রাকচারাল বুল মার্কেট, মানে খুব যে স্ট্রং বুল মার্কেট না, স্ট্রাকচারাল বুল মার্কেটের মধ্যেই রয়েছে, কিন্তু শর্ট টার্ম কিন্তু ভলাটিলিটি বাড়ছে। কারণ শর্ট টার্ম ভলাটিলিটি কেন? মার্কেট একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে। গুরুত্বপূর্ণ তিনটে বিষয় কি? ইসরায়েল এবং ইরানের পরিস্থিতি, ক্রুড অয়েল অলরেডি প্রাইসের জন্য একটা ইম্প্যাক্ট পড়ছে ইসরায়েল এবং ইরানের পরিস্থিতির জন্য, এবং এফআইআই কিন্তু ফ্লো করছে, মানে মানুষ অলরেডি এফআইআই কিন্তু সেল করে বেরিয়ে যাচ্ছে। যদি ক্রুড অয়েল নিয়ন্ত্রণে থাকে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, এফআইআই সেলিং কমে যায়, তাহলে নিফটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে 24,000 বা 24,500 জনের দিকে এগোতে পারে, এবং অন্যদিকে 23,150-এর নিচে গেলে শর্ট টার্ম কারেকশনে আরও গভীর হতে পারে। দুটো দিকই আমরা অ্যানালাইসিস করছি, কারণ মার্কেট সবসময় প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে। কখনো স্টেট উপরের দিকে ওঠে না, কখনো স্টেট নিচের দিকে নামে না, 100% কোনো কিছু হয় না, সবটাই প্রবাবিলিটির উপর তৈরি করতে পারে। যদি ক্রুড অয়েল নিয়ন্ত্রণ থাকে, এফআইআই সেলিং কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আগামী কিছু সপ্তাহের মধ্যে কিন্তু 24,000 বা 24,500 ক্রস করে উপরের দিকে যেতে পারে। আর যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু শর্ট টার্মে 23,150-এর নিচেও যেতে পারে এবং 22,000-এর কাছাকাছিও কিন্তু নামতে পারে। ওকে, ওভারঅল অ্যানালাইসিসটা কেমন লাগলো যদি আপনি বুঝতে পারেন, এবং এটা যদি আপনার অ্যানালাইসিসে, বিশেষ করে ট্রেডিংয়ে যদি ভালো লাগে, থাকে, কাজে লাগে, মার্কেটকে ডিপে যাওয়ার জন্য, মার্কেটকে বোঝার জন্য, মার্কেটের সেন্সকে বোঝার জন্য, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে অ্যানালাইসিস করে, নিজের মতন করে অ্যানালাইসিস করে বুঝে ট্রেড করুক। কারণ তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোন কন্ডিশনে আছে এবং কোন কন্ডিশনে আপনার কী করা উচিত। কারণ মার্কেট এখন অলরেডি মানে আনস্টেবল অবস্থায় আছে, মার্কেট অলরেডি ভোলাটাইল মার্কেটের মধ্যে আছে, মানে শর্ট টার্ম ভোলাটিলিটি বেশি আছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সময় বেশি সুইং ট্রেড করলে হবে না, পুলব্যাক বেশি ট্রেড করলে হবে না, কারণ পুলব্যাক যত আপনি বেশি ট্রেড করবেন, পুলব্যাক ট্রেড সবসময় ট্রেন্ডিং মার্কেটে ভালো কাজ করে। এই সময় কিন্তু ধীরে সুস্থে অল্প ট্রেড করতে হবে এবং কোয়ালিটি ট্রেড করতে হবে। যখন মার্কেট স্ট্রং যাবে, যখন মার্কেট একদম স্ট্রংলি রেজিস্ট্যান্সকে ব্রেক করে একটা স্ট্রং আপ মোমেন্টাম দেবে, সেই সময় কিন্তু আমরা ভালো রকম ট্রেড করতে পারি। এই সময় একটু ধীরে সুস্থে নিজের ক্যাপিটালকে রক্ষা করে কাজ করাটাই সব থেকে বেস্ট। ওকে, দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।